একটা বিষয় তো স্পষ্ট, যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বলছে যে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চান না বা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না, এটাতে তো কোনো দাড়ি কমা সেমিকোলনের ব্যাপার না। এটা তো স্পষ্ট যে ভারত বলছে যে তারা এই সরকারের সাথে সম্পর্ক এই ধরনের খারাপ রাখবে। ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী, তাদের সাথে আমাদের প্রতিদিনকার সম্পর্কের ব্যাপারটা আছে, এবং তারা প্রতিনিয়ত যে অপপ্রচারটা, মিথ্যা একটা তথ্য দিয়ে জানাচ্ছে। আমি গতকালকেও দেখলাম একটা আর্টিকেল বেরিয়েছে। মিস্টার মজুমদার উনি লিখেছেন, উনি আমেরিকান একজন থিঙ্ক ট্যাঙ্কার, মানে থিঙ্ক ট্যাঙ্কে ওখানে কাজ করেন। উনি লিখেছেন যে বাংলাদেশে ভারতের আগ্রাসন চালানোর জন্য উনি বলেছেন এখানে ব্যাপকভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তো একটা ষড়যন্ত্র যে কাজ করছে এটা বোঝা যাচ্ছে। বা একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে, যেটা সালাম ভাই একটু করে বললেন, যে তাদের মধ্যে কোনো ধরনের আপনার আত্মসমালোচনা বা অনুশোচনা নাই। তারা প্রতিনিয়তই উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নানা আলোচনা, তার নেতা কর্মীদের সাথে কথোপকথনে তারা এই করবেন সে করবেন, ডক্টর ইউনূসকে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। আমি বারবার বলছি, আমি জানি না আমাদের রাজনীতিবিদরা অন্যান্যরা বিষয়টাকে ওইভাবে গুরুত্ব দিচ্ছেন কিনা। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের ব্যাপারে আপনাকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে, এবং সেই সিদ্ধান্তে সবাইকে ঐকমত্য হতে হবে। আমরা যদি মনে করি ইয়েস, আওয়ামী লীগের লোকেরা অন্যায় করেছে, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের কোনো শাস্তি হবে না। যদি আমরা এটাতে সবাই একমত হই, তাহলে আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে। সে তার মার্কা নিয়ে ইলেকশন করবে, তার প্রার্থীরা বিভিন্ন সময় ইলেকশনের সময় অংশগ্রহণ করবে। এখন কথা হচ্ছে, এটাতে আমরা ঐকমত্য হতে পারছি কিনা। এটাতে আমি দেখছি যে আমরা ঐকমত্যে নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি মনে করি যে না, আওয়ামী লীগের একটা শাস্তি হওয়া উচিত, কারণ সেই অপরাধগুলো দলীয় ভাবে করেছে। ব্যক্তির অপরাধের পাশাপাশি তার দলেরও একটা শাস্তি হতে হবে, তার নিবন্ধন বাতিল বা তার নিষিদ্ধ হওয়ার একটা প্রস্তাব বা আলোচনা আছে সেটা। এই জায়গায় যদি আমরা যদি একমত না হই, ধরেন দেখেন রাষ্ট্র বলছে বা প্রফেসর ইউনূস বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নাই, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা না থাকলে তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে। আওয়ামী লীগ ইলেকশন করতে পারলে, আওয়ামী লীগের তো ইলেকশন করতে হলে তার একটা স্পেসের ব্যাপার আছে। আওয়ামী লীগের একটা লোক যে খুনের অভিযোগে অভিযুক্ত, যার মামলা আছে, সে মুভ করলে সেখানে সাথে সাথে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা সেখানে এঙ্গেজ হয়ে যাচ্ছে। আপনি দেখেন 32 নম্বরে যখন হামলা হয়েছে, তখন রাজনৈতিক দলগুলো সামনে আসে নাই, কিন্তু রাজনৈতিক দলের সকল নেতা কর্মীরা সেখানে অংশগ্রহণ করেছে। তো সেই জন্য আমি বলছি যে আওয়ামী লীগের বিষয়ে যদি একটা ঐকমত্যে আমরা পৌঁছাতে না পারি, এবং আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা ঐকমত্যে ছিলাম। এই যে শেখ হাসিনাকে মানে পদত্যাগে বাধ্য করা, তাকে পালিয়ে যেতে বাধ্য করা, গণভবন ঘেরাও করা, এবং আওয়ামী লীগের সমস্ত জায়গায় ঘেরাও করে তাদেরকে বাংলাদেশের একটা আন্ডারগ্রাউন্ড পার্টিতে পরিণত করার পেছনে সব দল তো একসাথে ছিল। এখনো কিন্তু সব দল একসাথে। আওয়ামী লীগের কোথাও দেখবেন কেউ যদি এসে বলে যে আওয়ামী লীগের খুনি অমুক বাড়িতে আছে, দেখবেন সব দলের লোকেরা একসাথে গিয়ে সেখানে অ্যাটাক করছে। তাহলে আওয়ামী লীগের ব্যাপারে আমরা কেন একটা সম্মিলিত সিদ্ধান্ত নিতে পারছি না, যে ঠিক আছে আওয়ামী লীগের এইটা হবে, আওয়ামী লীগের ব্যাপারে এই জায়গায় একমত হবো? এটা যদি না হয়, ইলেকশনে কিন্তু আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগকে কেন আপনি কাউন্ট গণায় ধরছেন, শেখ হাসিনা একটা অনলাইনে বক্তৃতা দিলেই দেশের রাজনীতিতে সেটার প্রভাব পড়ছে। যে আপনাকে গণায় ধরতে হবে না। আমরা কেন আমলে নিচ্ছি? এই জন্যই নিচ্ছি, কারণ সে প্রতিনিয়ত থ্রেট দিচ্ছে। সে প্রতিনিয়ত আপনাকে আপনার যখন এরকম থাকবে যে আপনার একটা থ্রেট আপনার মাথার উপরে থাকবে, তখন তো আপনাকে আমলে নিতেই হবে। সেই জন্য এই জায়গাটা, এটা অনেকে হয়তো এভাবে বলতে চান না, আমরা আমরা কথাটা খোলামেলা আলোচনা করতে চাই। আওয়ামী লীগ যদি বলে এই সরকারকে সে মানে না, যেটা সালাম ভাই বললেন, সে যদি বলে যে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, সে যদি বলে শেখ হাসিনা যে কোনো সময় এসে সে ঢুকে পড়বে, ছাত্রলীগের ছেলেরা যদি বলে যে তারা এই ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির লোকদেরকে পিটাবে, রাস্তায় ধরে মারবে, তাহলে এটা তো এক ধরনের রিভেঞ্জফুল সিচুয়েশন যদি কন্টিনিউ করে। যারা হুম। এখন পজিশনে আছেন তারা তো সবসময় চেষ্টা করবেন যে তাদের শত্রুরা যারা তাদেরকে হুমকি দিচ্ছে তাদের যাতে এখানে কোনো স্পেস না থাকে। কথাগুলো কিন্তু এখনো আছে, কথাগুলো আস্তে আস্তে তখনই এটা মিনিমাইজ হবে, কথাগুলো আস্তে আস্তে চলে যাবে যখন সিচুয়েশনটা আরো একটু ইমপ্রুভ করবে। এবং এই ইমপ্রুভ করার জন্য সবাইকে কিন্তু এক ধরনের ঐকমত্যে পৌঁছাতে হবে। ঐকমত্যে যখন আপনি পৌঁছাবেন, তখন এই থ্রেড গুলো, এই আলোচনাগুলো হবে না। সেই জন্য আমরা বলছি যে এখানে যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা এখন দেখছি যে আমরা কিন্তু যেটা আমরা এই গণ অভ্যুত্থানের ফলে পেয়েছি সেটাকে আমরা কাউন্ট করছি না। আমরা কি পাইনি সেটা নিয়ে এখন বেশি
কনসার্ন বোধ করছি। যেমন ধরেন, আপনি বিএনপির কি দাবি ছিল, বিএনপির যে আন্দোলনটা ছিল সেখানে প্রধানতম দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, দ্বিতীয় দাবি ছিল তারেক রহমানের মামলা প্রত্যাহার, তৃতীয় দাবি ছিল তার নেতা কর্মীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে যে জুলুম হয়েছে, তাদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার হয়েছে, তাদের যে সমস্ত লোকদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সেগুলোর বিচার। চতুর্থ দাবি ছিল একটা কেয়ারটেকারের অধীনে একটা নিরপেক্ষ সরকার। এবং আরেকটা দাবি বিএনপি যোগ করেছে, যেটা তাদের 31 দফা সংস্কার প্রস্তাবনা। তো এখন দেখেন, এই যে এই পরিবর্তনের ফলে কিন্তু বিএনপির বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, তারেক রহমানের বেশিরভাগ মামলায় প্রত্যাহার হয়ে গেছে, বিএনপির বেশিরভাগ নেতারাই জেল থেকে বেরিয়ে এসেছেন। শুধু বেশিরভাগ না, আমি বলবো যে 99 ভাগ নেতারাই বেরিয়ে এসেছেন। এবং যারা বিদেশে চলে গিয়েছিলেন নানা ঝুঁকির মধ্যে, তারা ফিরে এসেছেন। যাদের পত্রিকা, যাদের মিডিয়া বেহাত হয়ে গেছিল, সেগুলো পুনরুদ্ধার হয়েছে। যারা প্রমোশন পান নাই, তারা প্রমোশন পেয়েছেন। অর্থাৎ আপনি যদি ধরেন গত 7 মাসে বিএনপির উপরে বা জামাতের উপরে বা অন্যান্য রাজনৈতিক দলের উপরে যে সমস্ত নিপীড়ন হয়েছিল, তার 90 ভাগ নিপীড়নের একটা রিমেডি তারা পেয়েছেন। এখন পাওয়ার জায়গা যেটা আমরা দেখতে পাচ্ছি, বিচারটা, সংস্কারের যে আমাদের প্রত্যাশা সেটা, আর এরপর হচ্ছে ইলেকশন। এটা নিয়ে তো আমি দেখছি যে কেউ কোনো বড় ধরনের বিতর্কে নাই। এটা মানে বিতর্কে আছে, কিন্তু বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে নাই। প্রফেসর ইউনূস বা সরকার বলছে জুন পর্যন্ত ইলেকশন, আমরা কিন্তু জুন পর্যন্ত বলছি না, আমরা বলছি আন্তরিক হলে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করা সম্ভব। এবং আমাদেরকে ফেব্রুয়ারির আগে করতে হবে, যেহেতু ফেব্রুয়ারিতে রমজান। এরপরে কিন্তু গরম শুরু হয়ে যাবে, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি নির্বাচন উপযোগী থাকবে না। আচ্ছা, এখন আসেন যে আমরা কেন বলছি, আমরা বিএনপি কে বোঝানোর চেষ্টা করছি যে ভাই, আপনারা তো অনেক কিছু পেয়ে গেছেন। দেশের পরিস্থিতিটা এমন যে দেশের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বিএনপি একটা তার রাজনৈতিক প্রাধান্য তৈরি হয়েছে। জামাতের কথা চিন্তা করেন, জামাতের লোকেরা একটা মিছিল করতে পারতো না, একটা সমাবেশ করতে পারতো না। জামাতের লোকেরা এখন প্রত্যেকটা জেলায়, উপজেলায়, থানা পর্যায়ে মিটিং মিছিল, তাদের অফিস, তাদের টেলিভিশন কাভারেজ সবকিছু ম্যাক্সিমাম পেয়ে গেছে। তাদের হয়তো আর দুইটা তিনটা দাবি বাকি আছে, তাদের দলের নিবন্ধনের ব্যাপারটা বাকি আছে, তাদের দুই একজন নেতার মুক্তির বিষয়টা বাকি আছে। এগুলো আমরা শুনতে পাচ্ছি যে আইনগত একটা প্রসেসের মধ্যে দিয়ে আছে। তাহলে আমাদের তো পাওয়ার একটা শিডিউল থাকতে হবে। তাহলে পাওয়ার জায়গাটা হচ্ছে ইলেকশন এন্ড আপনার ভোট, সরি, ইলেকশন এবং বিচার। এখন বিএনপি যেটা বলছে যে আমরা ক্ষমতায় বা ইলেকশন হওয়ার পরে আমরা বিচারটা করতে পারবো। হ্যাঁ, এটা নিয়ে আমাদের আলোচনা হোক। এখন কথা হচ্ছে, আন্দোলন যারা করেছে, আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারাও তো পেয়েছে। কারণ তারা সবাই, কেউ কেউ অ্যাডভাইজার হয়ে গেছে, কেউ কেউ এখন নতুন রাজনৈতিক দল খুলেছে, তারা এখন সারা বাংলাদেশে রাজনীতি করে বেড়াচ্ছে। আমরা কেউ তো অধিকার হারা ছিলাম, সবাই, আমরা সবাই তো কিছু না কিছু পলিটিক্যাল স্পেস, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। এখন আমাদের মধ্যে মতদ্বৈততা কি, ইলেকশন আগে না সংস্কার আগে না বিচার আগে? আমাদের কথা হচ্ছে, বিচারের সাথে সংস্কারের আর ইলেকশনের তো কোনো বিরোধ দেখতে পাচ্ছি না। ইলেকশন তো করবে ইলেকশন কমিশন, তাদের তো একটা প্রস্তুতি এগিয়ে চলছে। সংস্কারটা করবে সংক্রান্ত কমিশন, তারা অলরেডি কাজ শুরু করে একটা জায়গায় এসেছে। বিচারটা করবে বিচারের দায়িত্বে যারা আছেন, কোর্ট আছেন, ট্রাইব্যুনাল আছেন, বিচার ব্যবস্থা আছে। আলাদা আলাদা করে যদি আপনি একটা গাইডলাইন দেন যে ঠিক আছে, বিচার করতে এটা লাগবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে রাজনৈতিক দলগুলোর। আমরা হয়তো বলবো, কারণ বিচারেরটা তো বিচারের নিয়মে চলতে হবে, বিচারকে তো আমরা চাচ্ছি এটাকে, এটা যে নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, এটা ন্যায় বিচার যাতে হয়। বিচারের প্রসেস শুরু করে দিলে আমি একমত যে এটাকে কেউ খারাপ পথে পরিচালনা করতে পারবে না। এখন দেখেন বিচারের সমস্যাটা কোথায়। যেমন আমি বলছি, এখানে সালাম ভাই আছেন, হয়তো আমার কথা একটু সমালোচনা হতে পারে। যেমন বিচারের জায়গায় আমরা দেখেছি মামলা করার সময় কিছু লোককে যৌক্তিকভাবে মামলা দেওয়া হয়েছে, কিছু লোককে অযৌক্তিকভাবে মামলায় ঢুকানো হয়েছে। এবং এই যে আপনি মামলা করার সময় অযৌক্তিক লোককেও ঢুকিয়েছেন, এর ফলে কিন্তু বিচার ব্যবস্থাটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এতগুলো লোকের বিরুদ্ধে চার্জশিট দেয়া, এতগুলো লোকের বিরুদ্ধে তদন্ত করা, এটা একটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর হচ্ছে যে এই যে মামলা নিয়েও কিছু বাণিজ্য, মামলা নিয়েও কিছু মানে অযাচিত কার্যক্রমের কথা এসেছে। এবং পুলিশ কিন্তু কিছুটা এর মধ্যে আছে, চাপের মধ্যেও আছে, যে আপনি তাকে মামলা দিয়েছেন, কোর্ট কিন্তু তাকে এখন বেল দিতেও হেজিটেট ফিল করতেছে। যে সে মনে করতেছে, আমি যদি ওই লিখিত কোনো আসামিকে বেল দেই, তাহলে তো মনে হবে যে ফেসিবাদের লোকদেরকে বেল দেওয়া হচ্ছে। তো এই বিচার প্রক্রিয়া কিন্তু কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম তৈরি হয়েছে। এবং এরপরে হচ্ছে অনেকে সাক্ষী পাওয়া না পাওয়ার ব্যাপার স্যাপার আছে।